নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৬৫, নিখোঁজ ৮ শতাধিক, কাদামাটির নিচে হাজারো ঘরবাড়ি স্থাপনা। দ্বিতীয় দফায় পাহাড়ি ঢলের শঙ্কা। গুলশান করাইল মহাখালী বস্তিতে বহুতল ভবন নির্মাণে চীনের কাছে ১০,০০০ কোটি টাকা চায় ঢাকা। ধাপে ধাপে দেবে বেইজিং, জানালেন রাষ্ট্রদূত। রংপুরে ৪ খুনের ঘটনায় ২ আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে। তদন্ত সঠিক পথে ফের দাবি পুলিশের। প্রশ্নের উত্তর না দিয়েই কমিশনারের সংবাদ সম্মেলন ত্যাগ। পরিবহন শ্রমিক নেতা আটকের ঘটনায় উত্তপ্ত দিনাজপুর। রাজধানী সহ সারা দেশের সঙ্গে জেলার সব রুটের যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। স্বাগত। এখন ঢাকায় শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে আছি আমি সুলতানা স্বর্ণা। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে। নেপালের দুর্যোগ সংস্থা জানিয়েছে এখনও নিখোঁজ ৮২৬ জন, যাদের মধ্যে স্থানীয় ও বিদেশি ৫৭৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ২,০০০ সেনা মোতায়েন করেছে নেপালের সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠিয়েছে চীন, ভারত সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। মাত্র কয়েক সেকেন্ডেই পানির তোরে ভেসে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। বুধবার সকালে হুট করে দেখা দেয় এই দুর্যোগ, মুহূর্তেই তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। হিমালয় কন্যা নেপালের সৌন্দর্য দেখতে এসে প্রলয়ঙ্কারী দুর্যোগে প্রাণ হারিয়েছেন বহু পর্যটক। নেপালের দুর্যোগ সংস্থা জানিয়েছে এখনও নিখোঁজ ৮২৬ জন, যাদের মধ্যে স্থানীয় ও বিদেশি পর্যটক ৫৭৯ জন, যাদের মধ্যে শতাধিক ভারতীয় সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশের পর্যটক রয়েছেন। নেপালি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে এখনও সন্ধান মেলেনি ২৮ জন নিরাপত্তা কর্মীর। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে অনুসন্ধান ও উদ্ধারের জন্য ২,০০০ সেনা মোতায়েন করেছে নেপালের সেনাবাহিনী। পাশাপাশি কাজ করছে দেশটির পুলিশ বাহিনীও। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠিয়েছে ভারত সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় $৫ লাখ সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নেপালের ঘটনার পর ভারতের বিহার ও উত্তরপ্রদেশের নিম্নাঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব। এদিকে নেপালে নিখোঁজদের নিয়ে উদ্বেগে দিন কাটছে সবার। আর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা উঠে এসেছে বেঁচে ফেরা ব্যক্তিদের মুখে। এর মধ্যেই দ্বিতীয় দফায় ফের পাহাড়ি ঢলের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তানভীর জনির আরেকটি প্রতিবেদন। নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে মুহূর্তেই নিভে গেছে শত শত প্রাণ। এখনও সন্ধান মেলেনি স্থানীয় সহ বহু বিদেশি পর্যটকের। পানির তোরে ভেসে গেছে আশপাশের সবকিছু। কাদামাটির নিচে চাপা পড়ে আছে ঘরবাড়ি, যানবাহন সহ বিভিন্ন স্থাপনা। ধ্বংসস্তূপের মধ্যেই চলছে প্রাণের সন্ধান। ক্ষয়ক্ষতির আসল চিত্র এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে। নেপালের নোয়াকোট জেলার নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রিয়জনের খোঁজে বিধ্বস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় অপেক্ষা করছেন অনেকে। কাদামাটির স্তূপ থেকে টেনে তোলা হয়েছে বহু মানুষকে। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। পর্যটন এলাকায় এখন রূপ নিয়েছে ধ্বংসস্তূপে, যেখানে এখন শুধুই হাহাকার। বেঁচে ফেরাদের মুখে উঠে এসেছে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। माथि माहलो छतमा पनि आइपुग्यो। अब लड्दै मार्दै भन्दा अनि 1 घन्टा पछि अलिक घटेर गयो। কাদার তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। কোথাও যাওয়ার পথ ছিল না। চোখের সামনে কাদার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে প্রিয়জন। বাঁচার আশায় অনেকে আশ্রয় নেন ছাদে। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয় অনেককে। ক্ষতিগ্রস্ত এলাকায় চীন, ভারত সহ বিভিন্ন দেশের সহায়তায় উদ্ধার কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন কর্মীরা। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে
দুর্যোগে এরই মধ্যে জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় 430 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, কয়েক সেকেন্ডেই ধ্বংস হয়ে গেছে বহু কালভার্ট, সেতু ও সড়ক। রাসোয়া সীমান্ত ক্রসিংয়ে তিব্বতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেপালের। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্প নয়, বরং হিমবাহের একাংশ ধসে পড়ে এই ঢল হতে পারে। গেল বছরের জুলাই তিব্বত নেপালের গুরুত্বপূর্ণ জিরং বন্দরের কাছে ভূমিধসে নিখোঁজ হয়েছিল অন্তত 17 জন। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার মৌসুমে দক্ষিণ এশিয়া জুড়ে প্রায়ই এরকম প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এদিকে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, লেন্দেখোলা নদীর উজানে এখন একটি প্রতিবন্ধকতা থাকার কারণে দ্বিতীয় দফায় ফের আকস্মিক বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। 2015 সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর এটিকে নেপালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করা হচ্ছে। তানভীর জনি, এখন বিশ্ব। এবার দেশের খবর। গুলশান এবং ঢাকার 17 এলাকার 3টি বস্তিতে আধুনিক আবাসন ব্যবস্থা তৈরি করতে চীনকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। 10,000 কোটি টাকার এই প্রকল্পে বিনিয়োগে চীন প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওবেন। পরে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়াতে চায় চীন। আমিনবাজারে ল্যান্ডফিলের ময়লা আবর্জনা থেকে আগামী 1.5 বছরের মধ্যে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবে চীনের কোম্পানি। এছাড়া দাসেরকান্দি ধনাগারে আরও বিনিয়োগ করতে চায় চীন। তিনি বলেন, চীনের রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর করার প্রস্তাব দিয়েছে দেশটি। এ সময় চীনা রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর চীন সফরের পর বাংলাদেশ চীন সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এখন মোংলা পোর্ট এবং তিস্তা প্রকল্প নিয়ে চীন কাজ করছে বলেও জানান তিনি। Bangladesh already shared this project to China. They want Chinese support. Definitely, as long as it is a livelihood support, a livelihood project can elevate the livelihood of the poor people. It will be a priority in terms of China cooperation with Bangladesh. করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে এবং তারা বলেছে যে পুরোটা যদি একসাথে আমরা নাও পারি, আমরা প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে আমরা এখানে ইনভেস্ট করব। জাতীয় সংসদের 3য় অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বৈঠকে কি বিষয়ে আলোচনা হচ্ছে, কোনো আভাস পেয়েছেন কি? ধন্যবাদ স্বর্ণা। সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের যে সভা সেটি শুরু হয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন যে এটি সংসদের 3য় অধিবেশন। নানা কারণেই 3য় অধিবেশনকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। আপনি যেই প্রশ্নটি করেছেন যে এখানে আলোচনার আভাস, সেই প্রসঙ্গেই মূলত এই 3য় অধিবেশন গুরুত্ব বহন করছে। আপনি জানেন যে চলমান গ্যাস সংকট রয়েছে, বিদ্যুৎ সংকট রয়েছে। এই বিষয়গুলো এই সংসদে এবার ধারণা করা হচ্ছে যে বিরোধী দল এই বিষয়গুলো নিয়ে সরব হবে। যারা এই সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন, সরকারের ভূমিকা কী বা তারা কী ধরনের এই বিদ্যুৎ নিয়ে, জ্বালানি নিয়ে, তেল নিয়ে কী ধরনের পরিকল্পনা নিচ্ছে, সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হবে। সেই বিষয়গুলো এই যে বৈঠকটি হচ্ছে সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে, সেটি নিয়ে যেমন এখানে আলোচনা হওয়ার কথা রয়েছে বা আলোচনা হচ্ছে। যদিও 12:30টায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি একটি ব্রিফ করবেন, তিনি আরও বিস্তারিত জানাবেন।
এছাড়াও এই সংসদে 4 থেকে 5টি বিল উত্থাপিত হতে পারে। তার মধ্যে আপনি একটি জানেন যে সম্প্রতি মন্ত্রিসভায় সম্পত্তি হস্তান্তর বিল চূড়ান্ত করা হয়েছে। সেই বিলে বলা আছে যে মা বাবা যদি সম্পত্তি সন্তানকে দান করে, তারা জীবিত থাকা অবস্থায় তারা সেটির ভোগ দখল করতে পারবে। এটি মূলত যে বাবা মা যাদের সম্পত্তি যাতে ভোগ দখল করতে পারে, অথবা তাদের সন্তান যাতে তাদের মা বাবাকে জীবিত থাকা অবস্থায় বঞ্চিত না করতে পারে, সেটিকে প্রতিরোধ করার জন্য মূলত এই বিলটি পাশ করা হচ্ছে। এছাড়া আপনি আরেকটি বিষয় জানেন, গুম প্রতিরোধ যে আইনটি রয়েছে সেটি নিয়ে এটি পাশ করা হতে পারে। এছাড়া এই যে র্যাব বিলুপ্তি করে একটি নতুন বাহিনী করা হয়েছে পুলিশের অধীনে, সেটি নিয়ে এখানে আলোচনা হতে পারে। সামগ্রিকভাবে আজকেই বেশ কয়েকটি বিল উত্থাপন হবে এবং এই সংসদের সময়কালও খুব সংক্ষিপ্ত হবে। এটি গতকাল নুরুল ইসলাম মনি সরকার দলীয় চিফ হুইপ তিনি জানিয়েছিলেন যে এটি 8 থেকে 10 দিন, সর্বোচ্চ 10 দিন এই তৃতীয় অধিবেশনের মেয়াদকাল সেটি হতে পারে। যদি জরুরি কোনো প্রয়োজন হয় তাহলে সেটি বাড়তে পারে। এবং এইখানে মূলত এই অধিবেশনে সরকার দল তাদের যে এই 6 মাসের কার্যক্রম সেটিও যেমন উত্থাপন করবেন এবং বিরোধী দল এই যে নানামুখী সমস্যা আছে সেটি উত্থাপন করবেন বলে এই সংসদ তৃতীয় অধিবেশনটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এই বিষয়গুলো নিয়েই মূলত সরকার দলীয় সংসদীয় সভায় আলোচনা হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবন থেকে তৃতীয় অধিবেশন ঘিরে আমার কাছে সবশেষ। সহকর্মী জাওয়াদ মাহমুদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন সংসদ ভবন এলাকা থেকে। এদিকে রংপুরে চাঞ্চল্যকর 4 খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধর ডিএনএ সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার আবুল মাবুদ। সকালে মামলার অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আবারও দাবি করেন তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। সকালে কমিশনারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরও জানান, আদালতে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের দেওয়া জবানবন্দির সাথে তাদের বন্ধু সীমান্ত এবং দক্ষিণগঞ্জ শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাসের বক্তব্যের মিল পাওয়া গেছে। পুলিশের কাছে আসা ময়নাতদন্ত প্রতিবেদনে গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। তবে এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু লিখিত বক্তব্য পড়ে সংবাদ সম্মেলন শেষ করেন তিনি। এরকম একটা চাঞ্চল্যকর খুন, 4টা মার্ডার হয়ে গেছে, সেখানে পুলিশ সবকিছু করবে, জনগণের সহযোগিতা পেলে আর একটু ভালো হয়। একটা মানুষ শুনেছে সেটুকু সাক্ষ্য দেওয়া উচিত। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আর কি বলেছেন জানাবেন? স্বর্ণা, আজকের এই সংবাদ সম্মেলনের পরে সংবাদকর্মীরা খুবই ক্ষুব্ধ রংপুর মহানগর পুলিশের উপরে, কারণ সাংবাদিকদের অনেক প্রশ্ন মনের মধ্যে গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে, যেগুলোর কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। তো আজকে যখন সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়া হয় তখন সংবাদকর্মীরা সবাই আশা করেছিল যে সেই প্রশ্নগুলোর কিছু হলেও উত্তর মিলবে, কিন্তু সেই উত্তর তো মেলেইনি, বরং কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই রংপুর মেট্রো কমিশনার আব্দুল মাবুদ তিনি সংবাদ সম্মেলন থেকে উঠে যান এবং তার আগে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান, যেখানে বলা হয় যে দুই যে অভিযুক্ত তাদের ডোপ টেস্ট এবং ডিএনএ টেস্টের জন্য যে নমুনা, সেই নমুনাটি ফরেনসিকে অধিকতর তদন্তের জন্য পাঠানো হবে, সেটির প্রক্রিয়া চলমান রয়েছে। সাধারণত এই সমস্ত টেস্টের নমুনা পাঠাতে গেলে আদালতের অনুমতি লাগে। গতকাল যেহেতু আদালত বন্ধ ছিল, সেই জন্য এই প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হয়নি। আজকে প্রক্রিয়া সম্পন্ন করে পাঠানোর কথা রয়েছে, এটুকু জানা গেছে। এছাড়া আসামিরা বা অভিযুক্তরা যে জবানবন্দি আদালতে দিয়েছে, সেই জবানবন্দির সাথে সাক্ষীর জবানবন্দি মিলেছে, এটি দাবি করছে পুলিশ, এবং আদালতে যেটি বলেছে সেটি একই রকম বলে মনে হচ্ছে। তবে গতকালকেও আমি যখন এই বিষয়টি কভার করছিলাম, আমাকে পুলিশ জানিয়েছিল যে শুধুমাত্র মাদক সেবনকে ঘিরে এত বড় একটি ঘটনা, এই 4 জনকে হত্যা, এটি আসলে খুব স্বাভাবিক বিষয় না। এটির পিছনে জমিজমা সংক্রান্ত বিরোধ থাকতে পারে, এরকমটি একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল এবং পুলিশের এটিও ধারণা যে এই যে নৃশংসভাবে হত্যা, এটার পিছনে হয়তো পুঞ্জীভূত কোনো ক্ষোভ থাকলেও থাকতে পারে। তো সেই বিষয়গুলো তারা তদন্ত করে যাচ্ছে। এছাড়া আগামী চক্রবর্তী, যিনি গণপতি চক্রবর্তীর মেয়ে, তার যে
বাগদত্তা, তার সাথেও পুলিশ কথা বলেছে। তো সেখানে জানা গেছে যে শুক্রবার থেকেই আগামী চক্রবর্তীর ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। সেই ছেলে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। তো সেই বিষয়গুলো নিয়েও আসলে পুলিশ কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। সংবাদকর্মীরা সেই প্রশ্নের জন্য অপেক্ষা করছেন। তো স্বর্ণা, এই ছিল আমার কাছে শিক্ষকের হত্যা মামলার সবশেষ অবস্থা। রংপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। এদিকে পরিবহন শ্রমিক নেতা আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দিনাজপুর। প্রতিবাদে শহরের বিভিন্ন সড়কে বাস ও ট্রাক রেখে অবরোধ করেছেন শ্রমিকরা। বন্ধ রয়েছে ঢাকা সহ দিনাজপুরের সাথে সব রুটের যান চলাচল। এতে কার্যত অচল হয়ে পড়েছে পুরো শহর। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, বর্তমানে সড়কের কি অবস্থা, শ্রমিকরা কি বলছেন এবং ভোগান্তির কথা জানাবেন জনসাধারণের। স্বর্ণা, আজকে সকাল 7টা থেকে কিন্তু এই সড়ক অবরোধ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। বলা যায় যে টানা 5 ঘন্টা দিনাজপুর শহরবাসী এবং যারা দূর দূরান্ত ভ্রমণ করবেন তাদেরও কিন্তু ভোগান্তি। দিনাজপুর শহর কিন্তু একরকম অচল। শহরের বিভিন্ন জায়গায় বাস, ট্রাক এগুলো রেখে কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছে, যার জন্যে যে চলাচল কিন্তু অনেকটা বিঘ্ন ঘটছে। শহরে যে অটো সেটাও খুব দূর দূরান্ত চলাফেরা করতে পারছে না। এখন এই মুহূর্তে আছে দিনাজপুর কোতোয়ালি থানার কাছাকাছি। আপনি দেখতে পাচ্ছেন যে বাস রেখে এই সড়কটি অবরোধ করা হয়েছে এবং এই কোতোয়ালি থানার দুপাশেই কিন্তু সড়ক অবরোধ করে রাখা হয়েছে, যাতে এখান থেকে এখন এমন একটি অবস্থা, পুলিশ কিন্তু থানা থেকে বের হতে পারছে না এবং থানার ভিতরে কিন্তু কিছুক্ষণ আগেও শ্রমিকরা অবস্থান করছিল, এখন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সব ধরনের ভোগান্তি কিন্তু বেড়েছে। ঢাকার সাথে বাস চলাচল বন্ধ, দূরপাল্লার যে বাস সেটি চলাচল বন্ধ, আন্ত উপজেলা বাস চলাচল বন্ধ এবং আন্ত জেলাও বাস চলাচল বন্ধ। আপনার ভোগান্তি কিন্তু যারা রুগী তাদেরও। দিনাজপুর মেডিকেল কলেজ থেকে কোনো এমার্জেন্সি রুগী যদি নিয়ে যাওয়া হয় সেটিও তারা অ্যাম্বুলেন্স চলাচল করতে না পারার কারণে কিন্তু সেটিও একটি ভোগান্তি হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম দিনাজপুর কোতোয়ালি থানা এবং শ্রমিকদের সঙ্গে। শ্রমিকরা যেমনটি বলছিলেন যে শেখ বাদশাহ তিনি মূলত শ্রমিক লীগ সঙ্গে যুক্ত এবং পুলিশ বলছে যে তাকে একটি রাজনৈতিক মামলায় গত রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর থেকেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। তার এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই থানার সামনে শ্রমিকরা জড়ো হয় এবং তারা সেখানে আন্দোলন করে এবং এক পর্যায়ে কিন্তু সারা রাত তারা দিনাজপুর এই কোতোয়ালি থানা দিনাজপুর বাস টার্মিনাল এলাকা তারা অবরোধ করে রাখে। সকাল 7টা কিন্তু তারা বাস যেখানে সেখানে রেখে কিন্তু সড়ক অবরোধ করে রাখে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু আসামি তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, সেহেতু তারা এখন পর্যন্ত এখনও তাকে আপনার শ্রমিকদের দাবি অনুযায়ী তাকে ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না। তো হয়তো সমাধান হবে এমনটি আশা করছেন। তো এই ছিল আমার কাছে স্বর্ণা দিনাজপুরের সড়ক অবরোধ নিয়ে সর্বশেষ খবর। কঙ্কন কর্মকার আমাদের সাথে যোগ দিয়েছিলেন দিনাজপুর থেকে। গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ভয়াবহ আগুনে ঝুটের অন্তত 7টি গুদাম পুড়ে ছাই হয়েছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, বর্তমানে সেখানের পরিস্থিতি কি, কোনো কেউ আহত হয়েছেন কিনা জানাবেন। স্বর্ণা, এই সকালে বেলায় যে গাজীপুরের কোনাবাড়ির যে দেওয়ালিয়াবাড়ি এলাকাটি রয়েছে, এখানে যে ঝুটের গুদাম আগুন রয়েছে, এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আমি এই মুহূর্তে রয়েছি যে এই ধ্বংসস্তূপের এখানে কিন্তু মোট ফায়ার সার্ভিসের যে তথ্য বলছে এখানে প্রায় 7টি গুদাম কিন্তু পুড়ে গেছে এবং এই গুদামগুলো থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে জায়গায় জায়গায় কিন্তু আগুন কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কিন্তু যে চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ফায়ার সার্ভিস যদিও বলছে যে আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেটি আর ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আগুনের যে এখনো যে তাপ সেটি কিন্তু এখনো রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে এখানে ডাম্পিং করছেন এবং এখানে প্রায় 7টি গুদামে যে কয়েক কোটি টাকার কিন্তু ক্ষতি হয়েছে বলে
এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত গুদামগুলো থেকে কিন্তু আগুনের যে তাপ সেটি কিন্তু বের হচ্ছে। এবং এখানে মূলত যে গুদামগুলো রয়েছে এই গুদামগুলোতে অধিকাংশ হচ্ছে বিভিন্ন ধরনের সুতা, ফেব্রিক্স এবং যে দাহ্য বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে সেগুলো কিন্তু মজুত করা ছিল। এবং প্রত্যেকটি গুদাম একটি আরেকটির সঙ্গে লাগোয়া থাকার কারণে কিন্তু আগুনগুলো দ্রুত ছড়িয়ে যায়। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে যে এই গুদামগুলোতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং এখানে পানির উৎস তেমন একটি না থাকার কারণে কিন্তু আগুন নেভাতে তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে। দূর থেকে কয়েকটি গার্মেন্টসের মধ্যে থেকে পানির পাইপের মাধ্যমে সেখান থেকে পানি দেওয়া হচ্ছে। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে এর আগেও সতর্ক করা হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, তবে তারা যে সেই সতর্কতাটি অবলম্বন করেনি, যে কারণে কিন্তু কয়েকদিন পরপরই এই জায়গাটিতে অগ্নি দুর্ঘটনার মতো ঘটনা কিন্তু ঘটছে। এবং তারই ধারাবাহিকতায় আজকেও সকাল 5:30টার দিকে এখানে একটি জুট গুদাম থেকে আগুন শুরু হয় এবং সেখান থেকে পরবর্তীতে একে একে 7টি গুদামে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং এই সকল গুদামগুলো কিন্তু একেবারেই ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা চারপাশ থেকে ঘিরে রেখে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি ধ্বংসস্তূপে, এখানেও কিন্তু প্রচণ্ড আগুনের তাপ, এখানে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টসাধ্য হচ্ছে। তবে ফায়ার কর্মীরা বলছে আগুন আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তাদের আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এবং এখানকার যে ডাম্পিংয়ের যে ফায়ার সার্ভিসের যে ডাম্পিং ব্যবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কোনাবাড়ির জুট গুদামের আগুনের সবশেষ তথ্য। ইফতেখার রায়হান আমাদেরকে জানাচ্ছিলেন গাজীপুরে অগ্নিকাণ্ড নিয়ে সবশেষ পরিস্থিতি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 6:30টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির রামদাসপুর বিওপির এলাকার সীমান্ত পিলার 216/16 এমপি দিয়ে এই ঘটনা ঘটে। বিজিবি জানায় 12 বিএসএফ ব্যাটালিয়নের শমশেরনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা 6 জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। বর্তমানে ওই 6 জনকে ভারতে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নানা সংকট দ্রুত সমাধানে উদ্যোগে নেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, প্রকল্পের আওতায় থাকা শিক্ষক চিকিৎসকদের নিয়মিত সম্মানী ও ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ যৌক্তিক দাবিগুলো সংসদে তুলে ধরা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে শিক্ষক ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসা সামগ্রী উপহার দেন তিনি। পরিদর্শনকালে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা ভবন সংকট, কর্মস্থলের সীমাবদ্ধতা, নিয়মিত সম্মানী না পাওয়া এবং ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব দাবিকে যৌক্তিক উল্লেখ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জামায়াত আমির। আমি আপনাদেরকে ওয়াদা দেব যে দাবি আদায় আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকব। আপনারা লড়াই চালিয়ে যাবেন, আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে এই লড়াইয়ে অংশগ্রহণ করব, কারণ এটা আমার দায়িত্ব। এই সেবাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, তাইলে এই সেবা কেন আমরা নেব না? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে 2015 সালে করা গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, বিচারিক কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। স্বর্ণা, 2015 সালের 10 মার্চ তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব, যিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ,
তাকে রাজধানীর উত্তরের একটি বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা পুলিশের পরিচয় বলে তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেছিলেন। পরবর্তীতে সালাউদ্দিন আহমেদ বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে তিনি নিজেকে ভারতের একটি জায়গায় আবিষ্কার করেন এবং এই দীর্ঘদিন তাকে ভারতে নির্বাসিত অবস্থায় কাটাতে হয়। এই গুমের পরে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পরে তিনি 11ই আগস্ট দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে আসার পরে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরই একটি অভিযোগ দাখিল করেছিলেন তার গুমের বিষয়ে। তার অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বিষয়টি তদন্ত করে এবং পরবর্তীতে গত 10ই আগস্ট বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এই বিষয়গুলো আমলে নেওয়ার জন্য আবেদন করে এবং র্যাবের যে সাবেক কর্মকর্তা বা সেনা কর্মকর্তা সাবেক জিয়াল হাসান তার বিরুদ্ধে এই মামলাতেও গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে প্রসিকিউশন। জিয়াল হাসান ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলায় গ্রেফতার আছেন এবং তাকে যেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই গুমের এই মামলাতে গ্রেফতার দেখানো হয় এই বিষয়টি আবেদন করে। পরবর্তীতে ট্রাইব্যুনাল এই বিষয়টিকে আমলে নিয়ে তাকে এই মামলাতে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এই আজকের কার্যক্রম সম্পর্কে যদি জানানো হয়, এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম শুরু হয়নি। বেলা 12:30টার পরে কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম শুরু হবে। এছাড়াও যদি আজকে আরও বেশ কিছু আলোচিত বিষয় রয়েছে, বিশেষ করে রাজধানীর আদাবরে সাবেক এক শিবির নেতা, তার নাম জাকির, তাকে গুমের অভিযোগে সাবেক র্যাবের আরেক কর্মকর্তা আব্দুল মোমিন, তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তৎকালীন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। কিছুক্ষণ পরে আমরা হয়তো জানতে পারবো যে এই অভিযোগটি আমলে নিয়ে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হবে কি হবে না। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের বেশ কিছু মামলায় আওয়ামী লীগের সাবেক প্রায় এমপি মন্ত্রী সহ 10 জনকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ রয়েছে। স্বর্ণা, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী এমদাদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আবারও দেশের বাইরের খবর। কলকাতার নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের পর 3 শতাধিক আবাসিক হোটেল ও গেস্ট হাউস বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক হয়রানির কবলে পড়েছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। আর সচল হোটেলগুলো আগে থেকে ভর্তি থাকায় মিলছে না থাকার জায়গা, কোথাও কোথাও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিপরীতে লোকসান গুনতে হচ্ছে নিষেধাজ্ঞার আওতায় পড়া হোটেল ব্যবসায়ীদের। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে জানেন না কেউই। কলকাতা থেকে দীপক দেবনাথের প্রতিবেদনে বিস্তারিত। কলকাতার নিউ মার্কেটে আগুনের ঘটনার পর কেটে গেছে 1 সপ্তাহ। ওই অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অগ্নি সুরক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ ওঠায় সরকারের নির্দেশে একের পর এক প্রায় 3 শতাধিকের বেশি আবাসিক হোটেল, গেস্ট হাউসে তালা পড়েছে, যার মধ্যে নিউ মার্কেট এলাকাতেই রয়েছে প্রায় 150-রও বেশি হোটেল। এ কারণে হয়রানির শিকার হতে হচ্ছে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের। আর সচল থাকা 8-10টি হোটেল ঘুরে বেড়ানোর পরেও মিলছে না থাকার জায়গা। হোটেল রুম পেলেও ভাড়া বেশি। বিপদে পড়ে দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন অনেক বাংলাদেশি। হোটেল পাওয়া গেলে আমরা ফুটপাতে বসে থাকতাম না, হোটেলেই উঠতাম। পেশেন্টের সার্জারি হয়েছে, পেশেন্ট নিয়ে এদিক সেদিক হোটেল খোঁজা কষ্ট হয়ে যাচ্ছে। বুধবারই সকাল থেকে এমন চিত্র দেখা গেছে মার্কো স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট সহ নিউ মার্কেট চত্বরে। এক রাত কাটানোর পর সকালেই বলে দেওয়া হচ্ছে হোটেল ছাড়তে হবে। এমন অবস্থায় রোগীকে পরিবারের সাথে ফুটপাতে বসিয়ে হোটেল খুঁজছেন অন্য সদস্যরা। হোটেল পাচ্ছি না, সমস্যা না। এক হোটেলে উঠছি, কালকে 12টা বাজে হোটেল থেকে বের করে দিয়েছে, 1000 ভাড়া 2000 রুপি নিচ্ছে। হোটেলে তো মিডিয়া তো দেখলাম যে হোটেল 200 হোটেল ছিল, তালা মারা বলে হোটেলের তো ক্রাইসিস। বাংলার অনেক বাঙালি বলল যে আমরা রাস্তায় দাঁড়ায় আছি এই কারণে। গতকালকের আগের দিন আসছি, এক লোকের সাথে কন্ট্যাক্ট করছি, কত হোটেল, 700 টাকা। হোটেলে গেছি 1300 টাকা। হোটেল পাওয়া গেলেও আগের চেয়ে ভাড়া বেড়েছে কয়েক গুণ। তাই ভারতে চিকিৎসা করাতে আসা বহু বাংলাদেশি জানেন না রাতে কোথায় আশ্রয় নেবেন। অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় মালপত্র রেখে খুঁজছেন থাকার জায়গা। আমরা আগে এসে থাকছি হলো এসি রুমে 800 টাকা করে, এখন 1500-1600। এখন আসলে তো বিড়ম্বনা, এখন আর খুঁজে পাচ্ছি না। হয়তো খাবার খাবো আবার চেষ্টা করবো, কিন্তু কোথায় চেষ্টা করবো। দীর্ঘ টানা 2 বছর পর গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এ ঘোষণার পর মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেট এলাকায় ব্যবসা সচল হলেও এই হোটেল বন্ধের সিদ্ধান্তে ফের মন্দায় পড়েছেন
হোটেল মালিকরা। পুলিশ এসে কার্পোরেশন এসে ফায়ার এসে গেস্টটাকে বের করে দিবে, তাহলে একটা হোটেলের রেপুটেশন তো শেষ হয়ে যাবে। সেই জন্য বসে আছি, এখন দেখেন গভর্নমেন্ট কি নির্ণয় নিচ্ছে, আমাদের অপেক্ষাতে আছে। 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে সোহাগ পরিবহন, শিবলী পরিবহন, গেলেন পর্যন্ত আসে, তারপরে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে কিভাবে আগে আমি ফ্রেশ হবো, এটা তো उसका फर्स्ट प्रायोरिटी होता है। ওটা ही नहीं पावा जाएगा तो वो हमारा देश का रिस्पांस क्या रहेगा इंडस्ट्रियल रिपोर्ट में। তাই এত কিছুর পরেও প্রশ্ন একটাই, নিউ মার্কেটের হোটেল ব্যবসা আবার স্বাভাবিক হবে কবে? ব্যবসায়ীদের অভিযোগ, সরকার হোটেলে তালা ঝুলিয়েই খালাস, এগুলোর সচলের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নেই। দীপক দেবনাথ, এখন কলকাতা। থাকছে খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে আজ নির্ধারিত হবে নতুন মৌসুমের লড়াইয়ের পথ। কার ভাগ্যে কে প্রতিপক্ষই বা হবেন কারা, এর সব নিয়েই ফুটবল প্রেমীদের তুমুল কৌতূহল। এই মৌসুমেও ইউরোপ সেরার মঞ্চে আবারও জমজমাট লড়াইয়ের অপেক্ষা। চ্যাম্পিয়ন্স লিগের ড্র নিয়ে বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। মোনাগোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের ড্র। ইউরোপ সেরার লড়াইয়ে এবারও থাকছে 36 দলের মহারণ। গত 2 আসরের মতো এবারও নেই আলাদা কোনো গ্রুপ। লিগ পর্বে প্রতিটি দল খেলবে 8টি করে ম্যাচ। কার সামনে আসছে কোন জায়ান্ট, আর কার ভাগ্য জুটছে তুলনামূলক সহজ পথ, সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। চ্যাম্পিয়ন্স লিগের নতুন যুগে প্রথম 2 আসরের চ্যাম্পিয়ন পিএসজি। লুইস এনরিকের দল এবার নামছেন হ্যাট্রিক শিরোপার মিশনে, তবে সেই অভিযানের শুরুতেই অপেক্ষা করছে কঠিন পথ। 2026-27 মৌসুমের লিগ পর্বে সরাসরি জায়গা পেয়েছে 29টি দল। ইংল্যান্ড থেকে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল। স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিলারিয়াল ও রিয়াল বেটিস। ইতালির ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো। জার্মানি থেকে বায়ার্ন মিউনিক, বর্সিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট। ফ্রান্সের পিএসজি, লাস ও লিলে। পর্তুগালের পোর্তো ও স্পোর্টিং সিপি। নেদারল্যান্ডসের পিএসবি ও ফেইনুর্দো সরাসরি খেলবে লিগ পর্বে। সঙ্গে আছে বেলজিয়ামের ব্রুগা, তুরস্কের গ্যালতাসারায়, ইউক্রেনের শাখতার ও স্লাভিয়া প্রাগ। বাকি 7টি জায়গা এসছে বাছাই পর্বের প্লে অফ থেকে। সেখানে সাবা, বোডো গ্লিম্ট, লাস্ক, এইকে এথেন্স বা লেভস্কি সোফিয়া, ভাইকিং বা দিনামো জাগ্রেব, সেলিয়া বা স্লোভান ব্রাতিস্লাভা এবং লিউ বা ফেনেরবাখ লড়াই থেকে উঠে এসছে দলগুলো। এবারে ড্রয়ের নিয়মও বেশ অভিনব। 36 দলকে ভাগ করা হবে 4টি পটে, প্রতিটি পটে 9টি করে দল। একটি দল প্রতিটি পট থেকে পাবে 2টি করে প্রতিপক্ষ। ফলে লিগ পর্বে প্রতিটি ক্লাবের 8 প্রতিপক্ষ নির্ধারিত হবে। ফারহান ইহসান, এখন। আর এর মধ্য দিয়ে শেষ করছে এখন ঢাকা। এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv তে।